তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং তোমরা সকলে বারবার জানতে চাইছিলে সেন্সাসের ক্লাস কবে আসবে। তো আজকে তোমাদের সেন্সাসের ক্লাস থাকছে। আদমশুমারি যতগুলো ধরনের যত টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে সমস্ত টাইপ কিন্তু এখানে ইনক্লুড করা আছে। আর এই ধরনের যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এসএসসি জিডি তোমাদের এক্সাম চলছে, আগের বছরে তোমাদের অনেক প্রশ্ন এসেছিল এই সেন্সাস থেকে। এছাড়া আমাদের এমটিএস, সিজিএল, সিএইচএসএল, আমাদের এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি সমস্ত এক্সামে কিন্তু আমাদের কিন্তু আসে এবং আরপিএফ কনস্টেবল যাদের এক্সাম রয়েছে সামনে তাদেরও কিন্তু এখান থেকে হেল্পফুল হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু সমস্ত ধরনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়েছি যাদের এসএসসি এবং তোমাদের যে রেলওয়ে সমস্ত ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকের আমাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দেবো, ঠিক আছে। তো আদমশুমারি সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো ফার্স্টে আমরা দেখছি আদমশুমারি কী এবং এটা কবে চালু হচ্ছে। আদমশুমারি হলো একটি দেশ বা অঞ্চলের মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহের বা রেকর্ড করার একটা প্রক্রিয়া। ঠিক আছে, আমরা জানি যে আমাদের ভারতে আদমশুমারি হয়ে থাকে প্রতি 10 বছর পর পর, তাই তো। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু পরে বলছি। তার আগে তোমরা অবশ্যই দেখে রাখবে এই যে আমাদের ভারতের যে প্রথমবার যে জনগণনা শুরু হয়েছিল, যেটা কিন্তু 1872 সালে শুরু হয়েছিল লর্ড মেয়র আমলে, তাই তো, আমরা সকলে জানি। এবং এই যে জনগণনা প্রথম শুরু হচ্ছে তার আগেও কিন্তু আমাদের হয়েছিল এই যে সেন্সাস বা জনগণনা, এটা 1948 সালের বিধানের অধীনে পরিচালিত হয় এবং ভারতে এটি একটি 10 বছর অন্তর সঞ্চালিত হয়ে থাকে। আমরা সকলে জানি যে আদমশুমারি 10 বছর পরপর হয়ে থাকে, তাই তো। তো আমরা পরবর্তী পয়েন্টে দেখব ভারতের বিভিন্ন অঞ্চলে প্রথমবার আদমশুমারি হয়েছিল 1872 সালে লর্ড মেয়র আমলে, যেটা কিন্তু অসাময়িকভাবে যেটা কিন্তু হয়েছিল, এটা আমরা সকলে জানি। কিন্তু 1881 সালে লর্ড রিপনের সময়কালে ভারতের নিয়মিত এবং যে আদমশুমারি আমাদের হচ্ছে প্রতি 10 বছর অন্তর অন্তর, মানে সেটা তো হয়েছিল। আর তার আগে 1881 সালে লর্ড রিপনের আমলে কিন্তু হয়েছিল নিয়মিত আদমশুমারি। আর স্বাধীনতার পর 1948 সালে ভারতে আদমশুমারি আইন কিন্তু প্রণীত হয়েছিল। ঠিক আছে, এই সমস্ত যে কটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে বহুবার এসেছে। পরবর্তী আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখব। 1830 সালের হেনরি ওয়াল্টার, ইনি কিন্তু ভারতীয় শহরে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কিন্তু ইনি পরিচালিত করেছিলেন। ঠিক আছে, এবং ভারতের যে আদমশুমারির ইতিহাসে হেনরি ওয়াল্টারকে আদমশুমারির জনকও বলা হয়ে থাকে। তিনি 1830 সালে এই হেনরি ওয়াল্টার ভারতের বিভিন্ন শহরে তিনি কিন্তু প্রথমবার সম্পূর্ণ আদমশুমারি পরিচালনা করছেন। এই জন্য হেনরি ওয়াল্টারকে আমাদের আদমশুমারির জনক বলা হয়ে থাকে। তিনি 1830 সালে ঢাকায়, অর্থাৎ ঢাকা বলতে তখনকার বাংলাদেশ, আমাদের তোমরা জানো সে আমাদের তখনকার বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত সবকটা নিয়েছিল আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত। ঠিক আছে, তো এখানে এই ঢাকায় উনি 1830 সালে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি তিনি কিন্তু পরিচালনা করেছিলেন। এবং সুইডেন হলো প্রথম দেশ, এটা পরীক্ষায় অনেকবার এসেছে, সুইডেন হলো প্রথম দেশ যে 1749 সালের আধুনিক বিশ্বে প্রথমবারের মতো কিন্তু আদমশুমারি অর্থাৎ সেন্সাস তারা পরিচালনা করেছিল। কোন দেশ প্রথম পরিচালনা করছে? কোন দেশ? সুইডেন। সুইডেন কিন্তু প্রথম দেশ যে কিনা বিশ্বে প্রথম আদমশুমারি কিন্তু পরিচালনা করেছিল, কন্ডাক্ট করেছিল 1749 সালে। আমরা পরবর্তী পয়েন্টে দেখব আমেরিকা হলো প্রথম দেশ যেটি 1790 সালের একটি দশবার্ষিক অর্থাৎ দশকীয় আদমশুমারি শুরু করেছিল। অর্থাৎ দশকীয় আদমশুমারি শুরু করেছিল যদি আমাদের জিজ্ঞাসা করা হয় কে করেছিল, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে আমেরিকা কিন্তু দশকীয় আদমশুমারি শুরু করেছিল প্রথম 10 বছর পরপর, যেটা কিন্তু 1790 থেকে শুরু হয়েছিল আমেরিকার আদমশুমারি। আর বিশ্বের প্রথম আদমশুমারি করেছিল হচ্ছে সুইডেন, যে কিনা 1749 সালে আদমশুমারি প্রথমবার পরিচালনা করেছিল। ওকে, চলো পরবর্তী পয়েন্টে আমরা দেখব ভারতের সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 246 জনসংখ্যা আদমশুমারি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো জনসংখ্যা যে আদমশুমারি সেটা নিয়ন্ত্রণ করে থাকে একটা আর্টিকেল রয়েছে, যেটা কিন্তু আমাদের ভারতের সংবিধানে রয়েছে 246 নম্বর আর্টিকেল। সেখান থেকে আমাদের আদমশুমারি সম্পর্কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এই আর্টিকেলের মাধ্যমে। এবং এটি ভারতের যে সংবিধান রয়েছে সেটা কিন্তু সপ্তম তপশিলে যেটা রয়েছে 69 নম্বরে তালিকাভুক্ত কিন্তু বর্তমানে রয়েছে। ঠিক আছে, এবং ভারতের আদমশুমারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তিনি দায়ী। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি কিন্তু ভারতের যে আদমশুমারি হয়ে থাকে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে? এটা কিন্তু হোম মিনিস্টার অর্থাৎ হোম মিনিস্ট্রি আন্ডারে হয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আন্ডারে সেটা কিন্তু আমাদের সেন্সাস পরিচালনা হয়ে থাকে। এবং বর্তমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন? যিনি কিন্তু অমিত শাহ রয়েছেন। ঠিক আছে, তো হোম মিনিস্টার। এটাও তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন মিনিস্ট্রি আমাদের আদমশুমারি কন্ডাক্ট করে থাকে আমাদের ভারতে, তো হোম মিনিস্ট্রি। পরবর্তী আমাদের রয়েছে
2011 সালের আদমশুমারি আমরা দেখে নেব যে লাস্ট আমাদের যে আদমশুমারি হয়েছিল 2011, যদিও 2021 সালে হওয়ার কথা ছিল, যেটা করোনা সেই সময় চলছিল কোভিড-19, তো তার জন্য কিন্তু সেই প্যান্ডামিকের জন্য কিন্তু এটা হয়নি। তো 2011 সাল অনুযায়ী আমাদের এখনও পর্যন্ত পড়তে হচ্ছে, এবং ভারতের স্বাধীন ভারতে আমাদের বর্তমান যে তোমাদের গভর্নমেন্ট রয়েছে আমাদের নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে তোমাদের 2025-এর মধ্যে তোমাদের কিন্তু আদমশুমারি 25-26-এর মধ্যে আদমশুমারি একটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আমাদের লাস্ট যেটা পরীক্ষায় আসবে 2011 সাল আসবে, তো আমরা সেটা সম্পর্কে একটু দেখে রাখবো। 2011 সালের আদমশুমারিটা ছিল ভারতের 15তম আদমশুমারি এবং স্বাধীন ভারতের 7ম আদমশুমারি। তো এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়, আমাদের ভারতের যে আদমশুমারি সেটা কিন্তু আমাদের 15তম আদমশুমারি, এবং স্বাধীন ভারতের যদি কথা বলি সেটা কিন্তু স্বাধীন ভারতের 7ম আদমশুমারি বা সেন্সাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবং 2011 সালের যে আদমশুমারি তার মাস্কট কী ছিল, মাস্কট তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো এক্ষেত্রে প্রগণক শিক্ষিকা, ঠিক আছে, প্রগণক শিক্ষিকা এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। সেটা কিন্তু আমাদের মাস্কট ছিল 2011 সালে। এবং এই যে মাস্কটটি 2 ফেব্রুয়ারি 2011-তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এটা কিন্তু উন্মোচন করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এখনই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, কারণ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। এবং আমরা কিন্তু এর আগের ক্লাসে পঞ্চবার্ষিকী প্ল্যান 5 ইয়ার প্ল্যান সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, আর 2011 সালের সেন্সাস এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রতিটা এক্সামে জিজ্ঞাসা করা হয়, এই 5 ইয়ার প্ল্যান এবং এই আমাদের সেন্সাস। ঠিক আছে, এরপরে কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। অনেকের এটা মানে পছন্দের টপিক এবং বারবার চাইছিল অনেকে, তার জন্য এটা দেওয়া হচ্ছে কমপ্লিট টপিক। 2011 সালে আদমশুমারি সম্পর্কে তথ্য দেখার আগে আমাদের দেখে নিতে হবে এর মোটো কী রয়েছে, অর্থাৎ এর যে নীতিবাক্য কী রয়েছে। এর নীতিবাক্য রয়েছে আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, দ্যাট ইজ দ্য আমাদের মোটো রয়েছে, যেটা কিন্তু আমাদের নীতিবাক্য এই 2011 সালের সেন্সাসে। পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো দেখছো এগুলো সবই গুরুত্বপূর্ণ। 2011 সালে আদমশুমারির সময় আমাদের যে সেন্সাস কমিশনার, একজন তো সেন্সাস কমিশনার থাকতে হবে না, তো চিফ যে সেন্সাস কমিশনার তিনি কে ছিলেন, অবশ্যই ডক্টর সি চন্দ্রমৌলি। তিনি কিন্তু 2011 সালের আমাদের সেন্সাস কমিশনার কিন্তু তিনি ছিলেন 2011 সালে। এবং এই যে 2011 সালে আদমশুমারি হয়েছিল, এখানে আনুমানিক খরচ কত হয়েছিল, প্রায় 2200 কোটি টাকা কিন্তু এখানে কিন্তু খরচ হয়েছিল 2011 সালের আদমশুমারি কন্ডাক্ট করার জন্য। পরবর্তী আমাদের রয়েছে ভারতের 2011 সালের আদমশুমারি 2টো ধাপে কিন্তু এটা পরিচালিত হয়েছিল। ঠিক আছে, কটা ধাপে, 2টো ধাপে কিন্তু এটা পরিচালনা করা হয়েছিল। 2011 সালের যে আদমশুমারি জনসংখ্যা গণনার সময় 29টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমরা দেখব 2021, যেটা কিন্তু আমাদের হওয়ার কথা ছিল, যদিও সেটা কোভিড-19 প্যান্ডামিকের জন্য এটা সম্ভব হয়নি। তো এখানে 2021 সালেরও তোমাদের কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হচ্ছে, তার জন্য এটা নেওয়া হয়েছে। 2021 সালে যে আদমশুমারি এটা কিন্তু 16টি ভাষায় হওয়ার কথা ছিল, তাই তো, তো আমরা সকলে জানি সেটা। আর এখানে দেখে রাখবে মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ইনি কিন্তু ভারতের বর্তমান সেন্সাস কমিশনার কিন্তু রয়েছেন। কি বললাম, ভারতের বর্তমান সেন্সাস কমিশনার কে রয়েছেন, মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। পরবর্তী আমরা দেখব 2021 সালে যে আমাদের আদমশুমারিটা হওয়ার কথা ছিল তার মোটো কী ছিল। তার মোটো ছিল আমাদের জনভাগিদারি সে জনকল্যাণ, তাই তো, তো অবশ্যই তোমরা ইংলিশটা দেখে রাখবে, জনভাগিদারি সে জনকল্যাণ। তো এটা কিন্তু আমাদের মোটো ছিল 2021 সালের আদমশুমারির অর্থাৎ সেন্সাসের। পরবর্তী আমরা দেখছি 2021 সালের আদমশুমারি ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি। এটা কিন্তু ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি হওয়ার কথা ছিল 2021-এ, এবং এটি হবে দেশের 16তম আদমশুমারি। যদি হতো এই যে 2021 সালে, এটা কিন্তু 16তম আদমশুমারি হওয়ার কথা ছিল 2021-এ, যেটা স্বাধীন ভারতের অষ্টম। ঠিক আছে, 2011টা আমি কত বললাম, 2011টা আমাদের ছিল 15তম, যেটা ছিল আমাদের 15তম আদমশুমারি ছিল, এবং স্বাধীন ভারতের ছিল আমাদের সপ্তম, তাই তো। তো 2021 সালে যেটা হওয়ার কথা ছিল, যেটা তোমাদের হবে 2025-26-এর দিকে, সেটা হচ্ছে আমাদের 16তম এবং স্বাধীন ভারতের অষ্টম। ঠিক আছে, পরবর্তী আমরা পয়েন্টে দেখছি কেন্দ্রীয় সরকার 2025 সালে দীর্ঘ প্রতীক্ষিত আদমশুমারি অনুশীলন করতে চলেছে, যেটা কিন্তু 2026 সালের মধ্যে এটা সম্পন্ন করার কথা রাখা হয়েছে, আর কি লক্ষ্য রাখা হয়েছে। সব কিছুর একটা টার্গেট রাখা উচিত, তাই না, তো তোমরাও এক্সাম দিচ্ছ, তোমাদেরও একটা টার্গেট থাকা উচিত। তো 2026 সালের মধ্যে ভারতের যে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, তাদের কেন্দ্রীয় যে মন্ত্রিসভা রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে 2026-এর মধ্যে তারা সম্পূর্ণভাবে এই আদমশুমারিটা কন্ডাক্ট করাবে সম্পূর্ণ ভারতে। পরবর্তী আমাদের রয়েছে
আদমশুমারিটি মূলত 2021 সালের জন্য নির্ধারিত ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে এটা কিন্তু বিলম্বিত হয়েছিল, এটা আমরা সকলেই জানি। পরবর্তী পয়েন্টে দেখব আমরা জনসংখ্যা বৃদ্ধির হার। এই পয়েন্টটি আলোচনা করার আগে আমরা গুরুত্বপূর্ণ তোমাদের একটা তথ্য দিয়ে রাখি। তোমাদের সকলকে জানিয়ে রাখি, তোমরা বারবার জানতে চাইছিলে 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা নিয়েছি, বাট 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকের দরকার, কারণ তোমাদের বিভিন্ন এক্সাম রয়েছে 2025-এ। যেমন আমাদের রাজ্যের বিভিন্ন এক্সাম রয়েছে, ঠিক তেমনি আমাদের এসএসসি ক্যালেন্ডার রিলিজ করেছে, তার বিভিন্ন এক্সাম আছে। পিএসসি ক্যালেন্ডার রিলিজ করেছে, তারও অনেক এক্সাম রয়েছে। এবং আমাদের আরআরবি বিভিন্ন ক্যালেন্ডার রিলিজ করেছে, তাদের কিন্তু বহু এক্সাম কিন্তু আমাদের 2025-এ, অর্থাৎ 2025-এ কিন্তু প্রচুর এক্সাম হওয়ার একদম লিস্ট রয়েছে। তার মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে 2024-এর কমপ্লিট, এবং 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তোমাদের যে পরীক্ষাটা রয়েছে ঠিক তার 1 মাস আগে পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মুখস্থ অবশ্যই রাখতে হবে। তার জন্য অনেকে জানতে চাইছিল জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা কবে পাবো। তার জন্য তোমাদের বলে রাখি, জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আমরা আজকে রিলিজ করছি। তোমরা সকলে সেটা দেখতে পাচ্ছ। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য সম্বন্ধিত তোমাদের সম্পূর্ণ এখানে কিন্তু আলোচনা করা রয়েছে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুকে। এবং তোমরা এই পিডিএফটা কিন্তু বাই করতে পারো। ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে 9593142593, আমি নাম্বারটা একবার লিখে দিচ্ছি, 9593142593। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। যে কোনো আপডেট তোমরা কিন্তু ডেমো পিডিএফ সহ যে কোনো জিনিস তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। ডেসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে। এই সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে তোমরা দেখে রাখো, কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সব কিছু রয়েছে। এখানে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে 2025-এর সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখানে তোমাদের আপডেট করা আছে। যে সমস্ত চিফ মিনিস্টার পাল্টে গেছে, যে সমস্ত স্টেটের আমাদের গভর্নর পাল্টেছে, সমস্ত কিছু তোমাদের এখানে কিছু দেওয়া আছে। অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে। এটা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, যেটা তোমাদের জানুয়ারি 2025। এবং আইসিসি বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড দিয়েছে, যেটা তোমাদের এসএসসি আরআরবি যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, তোমরা এক্সামে তোমাদের কিন্তু অবশ্যই আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হবেই হবে, ঠিক আছে। তো তোমাদের যার যেটা দরকার হবে অবশ্যই তোমরা সকলে এটা দেখতে পারো। তোমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এই সম্পূর্ণ পিডিএফটি যেটা দাম রাখা হয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি। সম্পূর্ণ পিডিএফটা তোমরা শুধুমাত্র 15 টাকা, কি বললাম, এটা আমাদের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, যেটা শুধুমাত্র 15 টাকা পে করে তোমরা কিন্তু এই সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা বাই করে নিতে পারো। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। টোটাল 29টা তোমাদের পেজ সংখ্যা রয়েছে, ঠিক আছে। তো যাদের যাদের দরকার হবে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়া যারা যারা 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ যে 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স যারা জানতে চাও, পেতে চাও, তারা কিন্তু অবশ্যই 80 টাকা পে করে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারো। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অনেকে বারবার চাইছে, অনেকে প্রিন্ট করে আমাদের অনেক ছাত্রছাত্রী কিন্তু পড়ছে, যেটা কিন্তু তোমাদের বহু প্রতীক্ষিত তোমাদের যে এক্সামিনেশন যেটা কিন্তু হতে যাচ্ছে সামনেই, বেশি আর দেরি নেই। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন, যেটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ, সেখানে তোমাদের 133টা শিফটের 5000 প্লাস কিন্তু জিকে কোয়েশ্চেন রয়েছে। তোমরা যদি সম্পূর্ণ পিডিএফ বাই করতে চাও অবশ্যই 99 টাকা পে করে সম্পূর্ণ পিডিএফ বাই করতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। আর এখানে কিন্তু তোমাদের প্রশ্ন কমন অবশ্যই আসবে, তার কারণ হচ্ছে 2024-এ আরপিএফ এসআই হয়েছে, সেখানে বহু প্রশ্ন এনটিপিসি থেকে কভার এসছে, ঠিক আছে, কমন চলে এসছে একদম। তাহলে এনটিপিসির গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত ক্যান্ডিডেটদের বলছি, তোমরা যদি এই পিডিএফটা কমপ্লিট করে নিতে পারো, তো এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই অনেকগুলো কোয়েশ্চেন তোমরা কমন পাবে, কারণ এটা আগের বছরের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আর এখানে 157টা পেজ সংখ্যা দেখছো, এখানে তোমাদের দুটো পার্টে পিডিএফটা প্রোভাইড করা হবে। তার জন্য এখানে তোমরা 300 প্লাস কিন্তু এখানে পেজ সংখ্যা দেখতে পারবে, ঠিক আছে। এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোয়েশ্চেন রয়েছে। ওকে, তো চলো আমরা আমাদের সেন্সাস ক্লাসে ফিরে আসি। আর তোমাদের এসএসসি জিডি কিন্তু এক্সাম চলছে, যার কিন্তু 2024 সালে তোমরা যদি এখনও যাদের লাস্ট এক্সাম রয়েছে তারা কিন্তু এসএসসি জিডির 2024-এ পিওয়াইকিউ জিকে নিতে পারো, যেটা কিন্তু 50 টাকা দিয়ে তোমরা নিতে পারবে, ঠিক আছে। যে কোনো নম্বরের জন্য তোমরা কিন্তু যে কোনো পিডিএফের জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। আমাদের পরবর্তী পয়েন্ট রয়েছে সেন্সাস থেকে জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা সকলে জানি এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করবে, বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। কী কী আমাদের পয়েন্টগুলো রয়েছে, ফার্স্টে আমরা দেখব ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 1961 থেকে 1971 যে দশকটা রয়েছে, এই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় কিন্তু আমাদের বৃদ্ধি রয়েছে এই জনসংখ্যা। সেটা পার্সেন্টেজ কত, 24.80%, ঠিক আছে। 24.80%-এ আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে 1961 থেকে 1971 এই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যায়। আমাদের ভারতের এটি একমাত্র দশক যখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 20%-এর বেশি, ঠিক আছে। তাহলে আমাদের ভারতের যে কটা আদমশুমারি হয়েছে এখনও পর্যন্ত, যতগুলো আমাদের দশক রয়েছে, তার মধ্যে এমন একটা দশকের কথা যদি আমরা বলি, যেটা হচ্ছে 1961 থেকে 71-এর দশক, যেখানে কিন্তু জনসংখ্যা আমাদের যে বৃদ্ধির হার সেটা কিন্তু আমাদের
20%-এর ওপর, অর্থাৎ 24.80% কিন্তু হয়েছে। এটাই কিন্তু এখনও পর্যন্ত সর্বোচ্চ। আমাদের পরবর্তী পয়েন্টে রয়েছে ভারতের জনসংখ্যা বিস্ফোরণ, যে সময়কালটাকে আমরা বলে থাকি জনসংখ্যার বিস্ফোরণ। এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো 1951 থেকে 1981 যে দশক, এটা কিন্তু আমাদের বলা হয় জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল। এবং এই সময়ে কি হয়েছিল, কারণ এটাকে বলা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, তার কারণ হচ্ছে মৃত্যুর হার দ্রুত হ্রাস পায় এবং জন্মহার উচ্চ হারে বেড়ে গিয়েছিল। অর্থাৎ প্রচুর মানুষ এখানে জন্মগ্রহণ করেছিল, বাট মৃত্যু হার কিন্তু অনেক পরিমাণে কমে গিয়েছিল। এই কারণে এই যে দশকটা, এখানে জনসংখ্যা মানে বিস্ফোরণ ঘটেছিল। এই জন্যই 1951 থেকে 1981 এই যে দশকটা পড়ছে, তো এই সময়কালটাকে আমাদের বলা হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ। তোমাদের অপশানে অবশ্যই থাকবে, তোমরা কিন্তু এটা রাইট অ্যান্সার করবে। এটা কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে তোমাদের। পরবর্তী পয়েন্টে আমরা দেখছি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি 2001 থেকে 2011 সালের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় যে আমাদের দশকটা রয়েছে, এই দশকের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। যদি বলে আমাদের ভারতের সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার কোন দশকে, 1961 থেকে 1971 দশকে সর্বোচ্চ ছিল, ঠিক আছে, এটা সর্বোচ্চ ছিল। আর যদি বলে জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে কোন সময়ে, 1951 থেকে 1981 দশকের মধ্যে জনসংখ্যা বিস্ফোরণ ঘটছে, যে সময় জন্মহার আমাদের বেশি পরিমাণে হচ্ছে এবং মৃত্যুহার আমাদের কমে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা যদি প্রশ্ন এরকম জিজ্ঞাসা করা হয় যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, মানে কোন আমাদের সময় টাইম পিরিয়ডের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেটা কিন্তু আমাদের হবে 2001 থেকে 2011 মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হচ্ছে আমাদের দাদরা নগর হাভেলি। এই আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, এই দশকের মধ্যে 2001 থেকে 2011। এবং এখানকার যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা পার্সেন্টেজে কত, 55.88%-এ এই যে জনসংখ্যা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোই জিজ্ঞাসা করা হয় আমাদের এসএসসি এবং আমাদের রেলের বিভিন্ন এক্সামে, ঠিক আছে। আর তোমরা বলো যে কোয়েশ্চেন খুব টাফ এসেছে, কোনো টাফের কোনো ব্যাপার নাই ভাই, এই সমস্ত কোয়েশ্চেনগুলোই তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলে হয়তো তোমাদের কি বলবো, সে যাই হোক, তোমরা কিন্তু এখানে তোমরা ফ্রি অফ কস্ট পাচ্ছ, কোনো টেনশন নেই। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা যে কোনো টপিক, তোমাদের যদি কোনো টপিক আটকে থাকে, তোমরা শুধু কমেন্ট সেকশানে একটা জানিয়ে দেবে যে আমাদের এই টপিকটা প্রয়োজন, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, বাকিটা আমাদের দায়িত্ব, ঠিক আছে। চলো পরবর্তী টপিক দেখি। পরবর্তী আমাদের যে পয়েন্ট রয়েছে, জনসংখ্যা বৃদ্ধির যে সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, ভালো করে দেখবে এটা। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 325 জন প্রতি বর্গ থেকে বেড়ে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে উন্নীত হয়েছে, ঠিক আছে। এবং লিঙ্গানুপাত কতটা বেড়েছে, যেটা আমাদের 933 থেকে বেড়ে 943 হয়েছে এই লিঙ্গানুপাত। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এই দুটোই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এখানে জনঘনত্ব কত বাড়ছে, 325 থেকে 382 হচ্ছে, এবং লিঙ্গানুপাত হচ্ছে আমাদের 933 থেকে বেড়ে 943-এ, ঠিক আছে। শিশুদের যে লিঙ্গানুপাত, অর্থাৎ শিশু বলতে 0 থেকে 6 বছর বয়সীদের যে সমস্ত শিশুগুলো রয়েছে, তাদের যে লিঙ্গানুপাত সেটা কিন্তু কমে গিয়েছিল। কতটা কমেছে, 927 থেকে কমে যেটা 919 পর্যন্ত আমাদের এটা পৌঁছেছে, ঠিক আছে। 2011 সালে যে আদমশুমারি বা সেন্সাস আমরা বলছি, দেশের মোট তপশিলি জাতি অর্থাৎ এসসি শিডিউল যে আমাদের রয়েছে কাস্ট, ঠিক আছে, ট্রাইব নয় কিন্তু, যেটা আমাদের এসসি শিডিউল কাস্ট যেটা আমাদের রয়েছে 20.14 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 16.6% কিন্তু এই আমাদের লোকসংখ্যা কিন্তু এখানে রয়েছে আর কি, ঠিক আছে, 2011 সালের আদমশুমারি অনুসারে। এবং তোমাদের কিন্তু এটাই জিজ্ঞাসা করা হবে যে 2011 সালে আদমশুমারি অনুযায়ী আমাদের এসসি আমাদের ক্যাটাগরির লোকসংখ্যা কত, ঠিক আছে। পার্সেন্টেজেও জিজ্ঞাসা করতে পারে, বা তোমাদের সংখ্যায় জিজ্ঞাসা করলে আমাদের 20.14 করোড় হয়ে যাবে, এবং পার্সেন্টেজে হলে আমাদের হবে 16.6%, ঠিক আছে। 2011 সালের এই যে তপশিলি জাতির মধ্যে লিঙ্গানুপাত কত ছিল, যেটা কিন্তু 945 ছিল, ঠিক আছে। তো এটা যদি আমাদের এখনো পর্যন্ত আসেনি। 2001 থেকে 2011 সালের মধ্যে তপশিলি জাতিদের যে দশকব্যাপী বৃদ্ধির হার সেটা কত ছিল, 2001 থেকে 11-র মধ্যে আমাদের এই দশকের মধ্যে মানে তপশিলি জাতিদের যে শতাংশ এটা কতটা বাড়ছে সেটা জিজ্ঞাসা করছে। 20.8% কিন্তু এখানে বৃদ্ধি হয়েছে 2001 থেকে 2011-র মধ্যে এসসি মানে ক্যাটাগরির সমস্ত মানে জনসংখ্যা আর কি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমাদের পয়েন্ট রয়েছে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে অন্যান্য পয়েন্ট আসছে আমাদের। 2011 সালের যে আদমশুমারি বা সেন্সাস হচ্ছে, সেখানে এসটি অর্থাৎ শিডিউল যে আমাদের ট্রাইবগুলো রয়েছে, উপজাতি যেটাকে আমরা বলি, ওটা হচ্ছে জাতি ছিল এবং এটা হচ্ছে উপজাতি। এই ধরনের যে লোকসংখ্যাগুলো রয়েছে এখানে কত ছিল বা তার পার্সেন্টেজ কত, পার্সেন্টেজে আমরা যদি বলি যেটা 8.6% হয়ে যাচ্ছে। এবং আমরা যদি লোকসংখ্যায় কথা বলি একদম মানে নাম্বারে, তো এক্ষেত্রে আমাদের হবে 10.43 কোটি,
এত সংখ্যা কিন্তু ছিল আমাদের কিন্তু এসটি মানে আমাদের ক্যাটাগরির লোক সংখ্যা, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, ঠিক আছে। পার্সেন্টেজও জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের, এটা নাম্বারিংয়েও কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো সমস্তগুলো ভালো করে দেখে নাও, এখান থেকে প্রশ্ন আসবেই। 2011 সালে তপশিলি উপজাতি রয়েছে, যেটা এসটি ক্যান্ডিডেট বলছি ক্যাটাগরি, আমাদের যে সমস্ত লোক সংখ্যা রয়েছে সেখানকার লিঙ্গানুপাত কত ছিল, যেটা কিন্তু আমাদের 990 কিন্তু এর লিঙ্গানুপাত ছিল, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি 2001 থেকে 2011 সালের মধ্যে যে তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল যে ট্রাইবগুলো রয়েছে তাদের দশক ব্যাপী বৃদ্ধির হার কত ছিল, যেটা কিন্তু আমাদের 23.7%। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 23.7% কিন্তু আমাদের এখানে এসটি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানকার কিন্তু দশকীয় বৃদ্ধি কিন্তু হচ্ছে 2001 থেকে 2011 সালের মধ্যে। এবার আমরা দেখব আদমশুমারি 2011 সালের যে শহরের জনসংখ্যা, সেই শহরের জনসংখ্যাটা মোট দেশের জনসংখ্যার কত পার্সেন্ট। 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেখানে শহরের যে জনসংখ্যা সেটা মোট দেশের জনসংখ্যার কত পার্সেন্ট ছিল, যেটা কিন্তু আমাদের শহরে যে সমস্ত লোক বাস করত সেটা হচ্ছে আমাদের গোটা দেশের 31.2%। আর আমরা যদি বলি গ্রামীণ জনসংখ্যা কত, তাহলে সেটা হবে আমাদের 68.8%। অবশ্যই আমাদের গ্রামীণ সংখ্যা বেশি, কারণ গ্রামের সংখ্যা বেশি আমাদের ভারতে, তো গ্রামীণ জনসংখ্যাও বেশি হবে, যেক্ষেত্রে আমাদের হচ্ছে 68.8%। আর আমাদের শহরে যদি আমরা জনসংখ্যার কথা বলি সেটা হচ্ছে আমাদের 31.2%-এর কাছাকাছি, ঠিক আছে। আর এই দুটো তোমাদের মানে যে কোশ্চেন দুটো রয়েছে এই দুটোই তোমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করেছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, বিভিন্ন এক্সামে, এমনকি সিজিএল এ মেন্স এক্সামে কিন্তু বহু প্রশ্ন এসছে আমাদের এই সেন্সাস 2011 থেকে, ঠিক আছে। তো অবশ্যই দেখে রাখবে। আর আমাদের যে এনটিপিসি এক্সাম হতে যাচ্ছে না, তোমরা শুধু এখানে দেখে নেবে যে কত প্রশ্ন এখান থেকে রিপিট হয়, ঠিক আছে, এই একটা ক্লাস থেকে। তো এই একটা তোমাদের কিন্তু তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি। আর এসএসসি জিডি তোমাদের যাদের এক্সাম চলছে না, অবশ্যই এই টপিকটা তোমরা কেউ ছেড়ে যাবে না, তারপরে দেখবে প্রতিটা শিফটে তোমরা কমন পাও কি না, ঠিক আছে। পরবর্তী আমাদের পয়েন্ট রয়েছে জনসংখ্যা সম্পর্কে। 2011 সালে যে আদমশুমারি, ভারতের মোট জনসংখ্যা এখানে কত রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে আমাদের 121,08,54,977। তো প্রায় এতগুলো কিন্তু আমাদের জনসংখ্যা রয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। তো এখানে তো 121 কোটি নিয়ার অ্যাবাউট এরকম একটা সংখ্যা আসছে, কিন্তু বর্তমানে আমাদের জনসংখ্যা কত হবে মোটামুটি তোমাদের আন্দাজ আছে, যেটা কিন্তু অবশ্যই আমাদের 146-47 কোটি তো প্রায় হয়ে যাবে, তাই না। তো অবশ্যই আমরা কিন্তু বর্তমানে সারা বিশ্বে কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আছি, যদি এখন কিন্তু আমাদের সেন্সাস যদি করা হয়ে থাকে। যদিও আমাদের এটা কিন্তু বলা হয়েছে কোনো একটা রিপোর্টে, ঠিক আছে, তোমরা সকলে জানো চীনকেও কিন্তু ছাড়িয়ে গেছে অলরেডি আমাদের ভারতের জনসংখ্যা। তো যাই হোক, আমরা কিন্তু ভারতের যদি জনসংখ্যার দিক থেকে বলে, ভারত কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের ফার্স্ট পজিশনে রয়েছে জনসংখ্যার দিক থেকে, আর আমাদের এরিয়া ওয়াইজ আমরা কিন্তু সপ্তম পজিশনে আছি, তোমরা সকলে জানো সেটা। এবং আমাদের যে পরবর্তী টপিক রয়েছে কী আছে, পরবর্তী আমাদের লাইনে আছে, যার মধ্যে অর্থাৎ এই যে 121 কোটি যে প্রায় যে জনসংখ্যাটা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে আমাদের 62 কোটি যে জনসংখ্যাটা রয়েছে, প্রায় 62 কোটি। এখানে পুরুষ সংখ্যা রয়েছে 51.47% পুরুষ জনসংখ্যা, এবং এই যে 58,75,000 এই যে সামথিং যে সংখ্যাটা রয়েছে সেখানে কিন্তু আমাদের রয়েছে কত, 48.53% এখানে কিন্তু মহিলা জনসংখ্যা রয়েছে। তো এই দুটো পয়েন্টই তোমাদের দেখে রাখতে হবে, দুটোই কিন্তু জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন এক্সামে এসেছে অলরেডি, ঠিক আছে। এরপর আমরা দেখছি 2011 সালে আদমশুমারি অনুসারে আমাদের যে ভারতের মোট জনসংখ্যা, এটা বিশ্বের দিক থেকে আমরা কত দেখব, আমাদের ভারতের জনসংখ্যা সমগ্র বিশ্বের থেকে কত পার্সেন্ট হবে। অবশ্যই সেটা পরীক্ষায় বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়, যেটা 17.5% অর্থাৎ 17.5% কিন্তু আমাদের ভারতের জনসংখ্যা, যেটা গোটা দেশের 17.5%, ঠিক আছে। টোটাল পার্সেন্টেজ যদি আমরা দেখি সম্পূর্ণ বিশ্বের মধ্যে এটা 17.5% আমাদের ভারতের জনসংখ্যা এটা কনজিউম করছে, যদিও এটা কিন্তু বর্তমানে অনেক বেড়েছে, ঠিক আছে। তো পরবর্তী আমরা পয়েন্টে দেখছি জনবহুল রাজ্য। পরবর্তী আমাদের পয়েন্ট রয়েছে জনবহুল রাজ্য। ভারতের যে শীর্ষ তিনটে জনবহুল রাজ্য তোমাদের কিন্তু পরীক্ষায় এখন কিন্তু তোমাদের অপশান আগে দিত কীরকম, যে সব থেকে বেশি জনসংখ্যা কোথায় রয়েছে, অপশানে থাকতো উত্তরপ্রদেশ, আমরা খুব ভালোভাবে উত্তর দিয়ে আসতাম উত্তরপ্রদেশ, ব্যাস। কিন্তু এখন তোমাদের উত্তরপ্রদেশ অপশানেই থাকবে না। কেন? তার কারণ হচ্ছে প্রচুর কোশ্চেন, মানে কত তোমাদের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে এখান থেকে, কত ধরনের কোশ্চেন হতে পারে, বহু ধরনের প্রশ্ন হতে পারে। ওই জন্য তোমাদের মোটামুটি তিনটে কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, প্রথম তিনটে। এখানে বলেছে তিনটে জনবহুল, তোমরা কিন্তু বর্তমানে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ভারতে সব থেকে বেশি জনবহুল রাজ্য কোথায়, কোনটা,
এক্ষেত্রে উত্তরপ্রদেশ কিন্তু তোমাদের অপশানে দেবেই না, কারণ সকলে জানে, এটা জেনে গিয়েছে যে উত্তরপ্রদেশ আমাদের সবথেকে বেশি জনবহুল রাজ্য, ঠিক আছে, যেখানে আমাদের সবথেকে বেশি ডিস্ট্রিক্টের সংখ্যাও কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এই উত্তরপ্রদেশ কিন্তু অপশানে দেবে না, সেক্ষেত্রে মহারাষ্ট্রও থাকতে পারে, বিহারও থাকতে পারে, সেক্ষেত্রে সেইগুলো কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু দেয়ার অপশান, ঠিক আছে। তো অপশানগুলো ভালো করে দেখে রাখতে হবে, আর তোমাদের এখানকার এই যে কোয়েশ্চেনগুলো, এই যে তথ্যগুলো তোমাদের দেখে রাখতে হবে। প্রথম আমাদের সবথেকে বেশি জনবহুল রাজ্য যদি আমরা বলি উত্তরপ্রদেশ, তার পরের পজিশনে আসছে আমাদের মহারাষ্ট্র, দেন আসছে আমাদের বিহার, ঠিক আছে। তো এই তিনটে তোমাদের যে সিকোয়েন্সটা আছে, তোমাদের এই তিনটেই কিন্তু দেখে রাখতে হবে। পরবর্তী আমাদের রয়েছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা শীর্ষ তিনটে রাজ্য কোনগুলো, অর্থাৎ সর্বনিম্ন কোথায় আছে, সব থেকে কম জনসংখ্যা আমাদের সিকিমে আছে, সকলে জানে, এই জন্য সিকিম অপশানে তোমাদের দেবে না, তোমাদের দেবে মিজোরাম, অরুণাচল প্রদেশ, যেটা অপশানে থাকবে ডাইরেক্ট টিক মেরে দেবে, ঠিক আছে। দুটোই যদি অপশানে থাকে মিজোরাম আমাদের রাইট অ্যান্সার হবে, তিনটেই অপশানে থাকলে সিকিম আমাদের রাইট অ্যান্সার হবে। তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু তোমরা সকলে করে দেবে, কারণ এর ওপর কিন্তু প্রচণ্ড তোমাদের পরিশ্রম করতে হয়েছে, তারপর তোমাদের ছেটে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার রেডি করতে হয়েছে, যাতে তোমাদের পরীক্ষায় কমন কিন্তু তোমরা অবশ্যই পাও তোমাদের কথা ভেবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একটা কাজ, তোমাদের শুধুমাত্র লাইক অ্যান্ড শেয়ার, ব্যাস, আর কিছু নয়, তোমাদের লাইক শেয়ার করবে, শুধুমাত্র পড়াশোনা করবে, ব্যাস, আর কিছু চাই না, ঠিক আছে। আর যে কোনো কোয়েশ্চেন তোমাদের, যে কোনো রিলেটেড কোয়েশ্চেন রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে শুধু একটা কমেন্ট করে দেবে, এই কোয়েশ্চেনের উপর এই টাইপটা আমাদের চাই, বা এই কোয়েশ্চেন আমাদের ভুল আছে, সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার পেয়ে যাবে যদি কোনো কোশ্চেন ভুল থাকে। আর যদি কোনো কোশ্চেনের তোমাদের কিন্তু কোনো টাইপ যদি মানে পেতে চাও তোমরা, এই ধরনের কোশ্চেনের মানে একটা ক্লাস দিয়ে দিন, তো অবশ্যই সেটা তোমরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে সেই ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। এইটা তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এটা টাইপ করেছিল যে সেন্সাসের ওপর ক্লাস চাই, তার জন্য তোমাদের দেখবে যে দুটো দিন কিন্তু তোমাদের ক্লাস কিন্তু দেওয়া হয়নি, তার জন্য কিন্তু অবশ্যই এই ক্লাসটা দেওয়া হচ্ছে আজকে। তো এরও কিন্তু আমাদের যে সেকেন্ড পার্ট সেটাও কিন্তু চলে আসবে, এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্ট, ঠিক আছে। আর সেকেন্ড পার্টে থাকবে শুধুমাত্র এমসিকিউ, যেখানে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো রিপিট হয়েছে সেই ধরনের কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে। আজকেও কিছু তোমাদের এমসিকিউ থাকবে, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের পরবর্তী সেকেন্ড পার্টে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা পয়েন্টগুলো দেখে নিই। জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আমাদের এবার দেখতে হবে। আমরা এগুলো দেখলাম রাজ্য, এবারে দেখবো আমরা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তো ভারতের যে সমস্ত ইউনিয়ন টেরিটরি রয়েছে তার মধ্যে ভারতের শীর্ষ তিনটে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কোনগুলো, তিনটের মধ্যে প্রথমেই পড়ছে দিল্লি, আমরা সকলে জানি, তাই দিল্লি অপশন দেবে না, থাকবে হচ্ছে পুদুচেরি এবং পুদুচেরি এবং চণ্ডীগড়। তো পুদুচেরি চণ্ডীগড় দুটোই কিন্তু অপশানে থাকবে, এক্ষেত্রে সব থেকে বেশি জনবহুল দিল্লি, তারপরেই আসছে আমাদের পুদুচেরি বা আমাদের পন্ডিচেরি যেটাকে আমরা বলে থাকি, এবং চণ্ডীগড়, যেটা কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা দুটোরই রাজধানী, এবং চণ্ডীগড়েরও রাজধানী, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমরা দেখছি লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের সর্বনিম্ন জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। কি বললাম, ভারতের সর্বনিম্ন জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হয়ে যাবে আমাদের লাক্ষাদ্বীপ। ওকে, চলো এবার জনবহুল জেলার সংখ্যা দেখবো, কারণ জেলা তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, আমরা সকলে জানি, তাও একটু দেখে নিই। ভারতের সবচেয়ে জনবহুল জেলা কোনটা, যেটা আমরা জানি থানে, মহারাষ্ট্র, এটা কিন্তু ভারতের সবচেয়ে জনবহুল জেলা। আর এটা কিন্তু এসএসসি, এমটিএস, জিডি, তোমরা সিএইচএস এর সমস্ত এক্সামে এসছে, আর অনেকে দিল্লি অপশান ছিল, অনেকে দিল্লি অ্যান্সার করে এসছে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, দিল্লি কিন্তু জনবহুল জেলা কিন্তু নয়, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে থানে, মহারাষ্ট্রের থানে ভারতের সবথেকে জনবহুল জেলা, ঠিক আছে। ডিস্ট্রিক্ট, ভারতের সবচেয়ে কম জনবহুল জেলা বা ডিস্ট্রিক্ট কোনটা হবে, এটা কিন্তু দিবাং ভ্যালি, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে আছে, এটা হচ্ছে সবথেকে কম জনবহুল জেলা হয়ে যাবে আমাদের দিবাং ভ্যালি, যেটা অরুণাচল প্রদেশে অবস্থান করছে। পরবর্তী আমরা দেখব জনবহুল শহরের মধ্যে কোনগুলো পড়ছে, যেমন আমরা প্রথমেই দেখব মুম্বাই, মহারাষ্ট্র, এটা কিন্তু সবথেকে বেশি জনবহুল আমাদের শহরের মধ্যে পড়ছে, এবং সবথেকে কম জনবহুল শহর কোনটা পড়ছে, যে সিটি, যেটা কিন্তু আমরা বলবো অবশ্যই কাপুরথালা, যেটা কিন্তু পাঞ্জাবে অবস্থান করছে, ঠিক আছে। চলো এবার জনঘনত্ব দেখি, পরীক্ষায় অবশ্যই এগুলো তোমাদের প্রশ্ন আসে, এগুলো দেখে রাখবে। যেগুলো কভার এখনো পর্যন্ত এগুলোর মাধ্যমে কোনো কিছু যদি কভার না হয়ে থাকে, সেগুলো তোমাদের এমসিকিউ প্যাটার্নের ওপর যে কোয়েশ্চেনগুলো আনবো আমরা পরবর্তী সেকেন্ড পার্টে, তোমাদের আগামীকালের মধ্যে চলে আসবে, সেখানে কিন্তু সমস্ত কিন্তু ওখানে ওটা যদি কমপ্লিট করে নাও, তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে একদম সেন্সাস, এর বাইরে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে। পরবর্তী আমাদের পয়েন্টে যেটা রয়েছে, জনসংখ্যার ঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের যে সংখ্যা, সেটাকে আমরা বলি জনঘনত্ব, তাই না। তো জনঘনত্ব আমাদের যেটা আমরা বলি যে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট এরিয়া, ঠিক আছে। মোট জনসংখ্যা, টোটাল জনসংখ্যা বাই টোটাল এরিয়া, সেটাই আমরা বলবো জনঘনত্ব, অর্থাৎ পপুলেশন ডেন্সিটি, ঠিক আছে। পরবর্তী আমাদের রয়েছে যেটা 2011 সালে ভারতের জনসংখ্যার যে ঘনত্ব, সেটা কিন্তু 382 জন প্রতি বর্গ কিলোমিটারে ছিল, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে আমরা যদি ভাগ করি, তার মধ্যে এক বর্গ কিলোমিটারে 382 জন করে কিন্তু মানুষ ছিল 2011 সাল অনুযায়ী। ওকে,
জনঘনত্ব বিশিষ্ট রাজ্যগুলোর মধ্যে যে শীর্ষ রাজ্য সেগুলো কোনগুলো? ফার্স্টে আমরা দেখবো বিহারকে, ঠিক আছে, কিন্তু বিহার তোমাদের অপশানে দেয় না, আমাদের থাকে পশ্চিমবঙ্গ। তো এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের রাইট অ্যান্সার হবে। আর এগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় যেগুলো সর্বোচ্চ সংখ্যায় রয়েছে তাদের সংখ্যাটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়। যেমন বিহারে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে, এই জন্য কিন্তু এটা ভারতের সর্বোচ্চ জনঘনত্ব রাজ্য। সেকেন্ড পজিশনে আমাদের পশ্চিমবঙ্গ এবং থার্ডে আসছে আমাদের কেরালা। পরবর্তী আমরা যদি দেখি যে সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বে আমাদের যে শীর্ষ রাজ্য তিনটে, প্রথমে আমরা দেখব সবথেকে জনঘনত্ব কম রয়েছে যেটা কিন্তু অরুণাচল প্রদেশে রয়েছে। প্রতি বর্গ কিলোমিটারে এক বর্গ কিলোমিটারে এখানে 17 জন মাত্র লোক বাস করে। মানে বুঝতে পারছো, মানে এক একটা গ্রামের সমান প্রায়, মানে কী বলবো, ঠিক আছে। তো অনেক মানে প্রচুর জায়গা আর কি, অরুণাচল প্রদেশে মানে প্রচুর জায়গা পাবে, ঠিক আছে। আর বিহার বা পশ্চিমবঙ্গে তোমরা বুঝতেই পারছো জায়গা মানে এত শর্ট, মানে গাছপালা থাকার জায়গা নেই, ঠিক আছে, গাছপালা সব উড়ে যাচ্ছে মানুষের এত চাপে। তো যাই হোক, এখানে কিন্তু অরুণাচল প্রদেশ, তারপরে সংখ্যায় আসছে আমাদের মিজোরাম, তারপরে আসছে আমাদের সিকিম। আর মিজোরামে কিন্তু তোমাদের পার্সেন্টেজ যে আমাদের বনাঞ্চল সেটা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে মিজোরামে। তার কারণ কি? কারণ এখানে প্রচুর জায়গা ফাঁকা রয়েছে, তাই না, প্রচুর জায়গা ফাঁকা রয়েছে এবং এখানে বনাঞ্চল প্রচুর রয়েছে, এই জন্য কিন্তু এটা পার্সেন্টেজের দিক থেকে আমাদের হাইয়েস্ট, কিন্তু এখানে পার্সেন্টেজের দিক থেকে বনাঞ্চলের সংখ্যা বেশি। আর যদি বলি সবথেকে বেশি বনাঞ্চল কোথায় আছে, এটা মধ্যপ্রদেশে আছে। আচ্ছা, পরবর্তী আমাদের যেটা আছে জনসংখ্যার দশকীয় বৃদ্ধি, এটা কোথায়, এটা আমাদের দেখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার 1.97 থেকে কমে 1.64% হয়েছে, যেখানে দশকীয় বৃদ্ধির হার 21.54% থেকে 17.7% হয়েছে। তো দশকীয় বৃদ্ধি কীরকম হয়েছে তোমরা এটা দেখে নিতে পারছো। এবং নাগাল্যান্ড পরীক্ষায়, যেটা পরীক্ষায় প্রশ্ন বহুবার এসেছে, দশকীয় বৃদ্ধি নেতিবাচক, অর্থাৎ নেগেটিভ যে আমাদের যে বৃদ্ধি হয়েছে জনসংখ্যার নেগেটিভ বৃদ্ধি যেটাকে আমরা বলি, তো এটা কিন্তু হয়েছে একমাত্র যে রাজ্য সেটা কিন্তু হচ্ছে আমাদের কোথায়, নাগাল্যান্ড, যেখানে -0.6% কিন্তু এখানে নেগেটিভ বৃদ্ধি, অর্থাৎ মানে কমে গেছে আর কি, সেটাকে আমরা বলছি নেগেটিভ বৃদ্ধি, ঠিক আছে। তো নেগেটিভ বৃদ্ধি একমাত্র হয়েছে যেটা নাগাল্যান্ডে। পরবর্তী আমরা দেখব শীর্ষ যে তিনটি রাজ্য রয়েছে ভারতের তিনটি, যেখানে সর্বোচ্চ দশকীয় বৃদ্ধি রয়েছে কোথায় কোথায়। একটা দেখবো আমরা মেঘালয়তে, সেকেন্ড পজিশনে আমরা দেখব অরুণাচল প্রদেশ এবং থার্ডে দেখব আমরা বিহার। এবং সর্বনিম্ন যদি আমরা দশকীয় বৃদ্ধির কথা বলি সেক্ষেত্রে নাগাল্যান্ড আমরা দেখছি, আমরা প্রথমেই বললাম নাগাল্যান্ড হবে আমাদের ফার্স্টে অপশানে। নাগাল্যান্ড যদি না পাই তা সেক্ষেত্রে আমাদের কেরালাও যদি অপশানে না পাই তাহলে গোয়া। এই তিনটের মধ্যে আমরা অপশান অবশ্যই পেয়ে যাবো, ঠিক আছে, দুটোর মধ্যেই পেয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। আচ্ছা, তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলি এবার, যে ভারতের যে শীর্ষস্থানীয় তিনটে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ দশকীয় যে বৃদ্ধি রয়েছে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট পজিশনে আসছেন দাদরা নগর হাভেলি, ঠিক আছে, যেখানে 55.5% হচ্ছে আমাদের বৃদ্ধির হার, এবং দমন-দিউ, তারপরে আসছে আমাদের পুদুচেরি। ওকে, চলো এবার যদি আমরা দেখি সর্বনিম্ন যে দশকীয় যে বৃদ্ধি, যেটা কিন্তু ভারতের এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা কিন্তু লাক্ষাদ্বীপ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্সামে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী আমরা দেখছি জেলা, ভারতের সর্বোচ্চ দশকীয় বৃদ্ধিপ্রাপ্ত যে জেলা, যেটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে কুরুংকুমে জেলা, যেটা কিন্তু 111% এটা কিন্তু হারে কিন্তু এর দশকীয় বৃদ্ধি হয়েছে। তাহলে বুঝতে পারছো কত হারে বেড়েছে এটা। ভারতের যে সর্বনিম্ন দশকীয় বৃদ্ধিপ্রাপ্ত জেলার কথা বলি আমরা এক্ষেত্রে দেখব নাগাল্যান্ড, কারণ নাগাল্যান্ড আমরা রাজ্য হিসাবেও পাচ্ছি, আবার জেলা হিসাবেও কিন্তু নাগাল্যান্ডে পাচ্ছি যে নেগেটিভ বৃদ্ধি, তাই তো, সর্বনিম্ন দশকীয় যে বৃদ্ধি, মানে নেগেটিভ বৃদ্ধি নয়, এখানে বেড়েছে, মানে অল্প পরিমাণে বেড়েছে, যেটা কিন্তু লংলেং, ঠিক আছে, লংলেংয়ে কিন্তু এখানে বেড়েছে, অল্প পরিমাণে বেড়েছে, বাট নেগেটিভ বৃদ্ধি হয়ে গেছে যেটা কিন্তু নাগাল্যান্ডে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার লিঙ্গানুপাত দেখি। লিঙ্গানুপাত মানে কি? আমরা জানি যে লিঙ্গানুপাত মানে হচ্ছে 1000 পুরুষের পেছু, মানে 1000 পুরুষের সংখ্যার জন্য নারীর সংখ্যা কতটা, সেটা হচ্ছে আমাদের লিঙ্গানুপাত, ঠিক আছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী, আমাদের সেন্সাস অনুযায়ী 2011 সালের, সেক্ষেত্রে আমরা দেখব ভারতের যে লিঙ্গানুপাত সেটা কিন্তু 933 থেকে 943-এ উন্নত হয়েছে, তাই তো। তার মানে কি, এটা কিছুটা বেড়েছে, তাই না। তো এটা কিন্তু অল্প একটু বেড়েছে, তো অবশ্যই কিন্তু এখানে দেখে রাখতে হবে। পরবর্তী আমাদের রয়েছে যে লিঙ্গানুপাত বিশিষ্ট তিনটে শীর্ষ রাজ্য কোনগুলো। ফার্স্টে আমরা দেখব কি, কেরালায় কিন্তু আমাদের লিঙ্গানুপাতের সংখ্যা সর্বোচ্চ, কারণ এখানে 1084 কিন্তু মহিলা আছে প্রতি 1000 পুরুষে, তার মানে কি এখানে লিঙ্গানুপাত সর্বোচ্চ। সেকেন্ড পজিশনে আসছে আমাদের তামিলনাড়ু, থার্ডে আসছে আমাদের অন্ধ্রপ্রদেশ। এবং সর্বনিম্ন লিঙ্গানুপাতের কথা যদি আমরা বলি হরিয়ানা কিন্তু সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে, যেখানে কিন্তু পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কমে গেছে, তাই না। তো এক্ষেত্রে পরবর্তী সেকেন্ড পজিশনে আসছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর এবং থার্ডে আসছে আমাদের সিকিম। ওকে, চলো পরবর্তী পয়েন্ট কি আছে,
কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমাদের লিঙ্গানুপাত আমরা দেখব। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমরা যদি দেখি যে সর্বোচ্চ লিঙ্গানুপাত রয়েছে আমাদের পুদুচেরিতে 1037 এবং সর্বনিম্ন আমাদের যে রয়েছে লিঙ্গানুপাত সেটা হচ্ছে আমাদের দমন ও দিউ, যেটা 618 আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবই তোমাদের সেন্সাস 2011 অ্যাকর্ডিং টু, ঠিক আছে। এখানে কিন্তু 2011 সাল হিসাবেই তোমাদের জিজ্ঞাসা করবে, এর বাইরে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে না যতদিন না তোমাদের নতুন সেন্সাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, লিঙ্গানুপাত বিশিষ্ট জেলা আমরা যদি বলি, সব থেকে বেশি লিঙ্গানুপাত বিশিষ্ট জেলা যেটা কিন্তু পুদুচেরি, মাহে আমাদের রাইট অ্যান্সার হবে। এবং সর্বনিম্ন জেলা যদি আমরা দেখি, এক্ষেত্রে আমাদের দমন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের শিশু লিঙ্গানুপাত, যেটা আমরা বলছিলাম 0 থেকে 6 বছর বয়সী শিশুদের আমাদের যে লিঙ্গানুপাত সেটা কিন্তু শিশু লিঙ্গানুপাত আমরা দেখব। এক্ষেত্রে আমরা দেখব কি 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেক্ষেত্রে ভারতের যে শিশু লিঙ্গানুপাতের অনুপাত, যেটা কিন্তু 1000 পুরুষের পিছু 919 জন কিন্তু মহিলা দেখা যায়, 919 বা 14 এরকম কিন্তু দেখা যায়, ঠিক আছে। এবং শিশু লিঙ্গানুপাত সব থেকে বেশি রয়েছে কোন কোন রাজ্যে? ফার্স্টে আমরা দেখব অরুণাচল প্রদেশে, দেন মিজোরামে, দেন মেঘালয়তে। পরবর্তী আমরা যদি বলি যে সর্বনিম্ন লিঙ্গানুপাত কোথায় দেখতে পাবো, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরিয়ানাতে সর্বনিম্ন, তারপরে আমরা পাঞ্জাব এবং দেন জম্মু কাশ্মীরে আমরা দেখতে পাচ্ছি। এবং শিশু লিঙ্গানুপাত বিশিষ্ট তিনটে আমরা রাজ্য দেখতে পাবো, শীর্ষ 3টে রাজ্য, সেগুলো কোনটা? সেটা কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রাজ্যগুলো আমরা দেখে নিলাম। এবার কেন্দ্রশাসিত অঞ্চলে শিশু লিঙ্গানুপাত সর্বোচ্চ হচ্ছে আমাদের কোথায়? আন্দামান নিকোবর আইল্যান্ডে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু রয়েছে সর্বোচ্চ। এবং সর্বনিম্ন কোথায় রয়েছে? দিল্লিতে কিন্তু আমাদের সর্বনিম্ন রয়েছে শিশু লিঙ্গানুপাতে যে আদমশুমারি অনুযায়ী, ঠিক আছে। পরবর্তী আমরা দেখছি এসসি জনসংখ্যা। এসসি জনসংখ্যা অর্থাৎ তপশিলি জাতি যে শিডিউল যে আমাদের কাস্ট রয়েছে, তো শিডিউল কাস্ট তাদের যে জনসংখ্যা যেটা 2011 অনুযায়ী আমাদের সর্বোচ্চ যে তপশিলি জাতি রয়েছে তিনটে রাজ্য কোনগুলো? উত্তরপ্রদেশে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এসসি, দেন আমরা পশ্চিমবঙ্গ দেখছি, তারপর আমরা বিহারে দেখছি, তাই না। পরবর্তী আমরা যদি বলি সব থেকে এখানে সর্বোচ্চ তপশিলি যে জাতি দেখছি আমরা শতাংশের দিক থেকে, ঠিক আছে, পার্সেন্টেজের দিক থেকে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবে রয়েছে সব থেকে বেশি, দেন আমরা হিমাচল প্রদেশ দেখছি, আমাদের পশ্চিমবঙ্গ থার্ড পজিশনে আসছে। তারপর আমরা যদি বলি সর্বোচ্চ যে তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল কোথায় রয়েছে, সেটা কিন্তু আমাদের দিল্লি আমাদের রাইট অ্যান্সার হবে। তো অবশ্যই আমাদের দিল্লি আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং তপশিলি জাতির সংখ্যা শতাংশের দিক থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা যদি বলি সর্বোচ্চ কোথায়? চণ্ডীগড়ে কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে শতাংশের দিক থেকে। এবং নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলোতে কিন্তু এসসি বাস করে না, এগুলো একটু দেখে রাখতে হবে। এটা 2011 অনুযায়ী এসটি যে জনসংখ্যা রয়েছে সেগুলো এবার একটু দেখে নেব। তিনটে আমাদের শীর্ষ রাজ্য রয়েছে, তাই না, যে তিনটে এসটি ক্যান্ডিডেট বলছে। তো সর্বোচ্চ জনসংখ্যা রয়েছে কোন কোন রাজ্য? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, এই তিনটে কিন্তু জনসংখ্যা রয়েছে যেখানে কিন্তু এসটি আমাদের জনসংখ্যা সর্বোচ্চ রয়েছে। সর্বোচ্চ যে এসটি জনসংখ্যা রয়েছে সেখানে পার্সেন্টেজের দিক থেকে কোন কোন রাজ্য সব থেকে বেশি আছে? পার্সেন্টেজের দিক থেকে সব থেকে বেশি এসটি যে সমস্ত জনসংখ্যা রয়েছে ফার্স্টে আসছে মিজোরাম যদি অপশানে না থাকে নাগাল্যান্ড না থাকলে মেঘালয়, তিনটের মধ্যে থাকবে। তারপর আমাদের যেটা রয়েছে সর্বোচ্চ তপশিলি উপজাতি এসটি যেটা আমরা বলছি, এক্ষেত্রে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সব থেকে বেশি কোথায় রয়েছে? যেটা কিন্তু দাদরা নগর হাভেলি, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। এবং আমরা যদি বলি যেটা পার্সেন্টেজের দিক থেকে বা শতাংশের দিক থেকে সব থেকে বেশি কোথায় রয়েছে, যেটা কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু 94.8% হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, চণ্ডীগড়, পন্ডিচেরি বা পুদুচেরি যাই বলো না কেন, এক্ষেত্রে কিন্তু এখানে এসটি কিন্তু বাস করে না, ঠিক আছে। চলো পরবর্তী আমরা দেখবো সাক্ষরতা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সবই জিজ্ঞাসা করা হয়, কোনটা বাদ দেবে তোমরা, ঠিক আছে, সবই কিন্তু পড়তে হবে এখানে, ঠিক আছে। পুরো টপিকটা, পুরো সেন্সাসটা পুরো মুখস্থ করে ফেলতে হবে তোমাদের, ঠিক আছে। পারলে খাতায় তোমরা একদম নোট ডাউন করে নিতে পারো, এখান থেকে প্রশ্ন আসবেই, ছাড়ার উপায় নেই। ভারতে প্রকৃত যে সাক্ষরতার হার গণনা করা হয়, যেটা কিন্তু 7 বছর বা তার বেশি বয়সী সাক্ষরতার মোট মানে যে সংখ্যাকে, যেটা 7 বছর বা তার বেশি বয়সী মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করা হয়, তারপর কিন্তু সেটা বার করা হয়ে থাকে এই সাক্ষরতার হার, ঠিক আছে, পার্সেন্টেজে বা যাই বলো না কেন সাক্ষরতার হারটা, ঠিক আছে। এবার মানে 7 বছরের বেশি, কিন্তু যেটা আমি বললাম 7 বছরের বেশি যে সমস্ত সংখ্যা রয়েছে জনসংখ্যা, তাদের কিন্তু যে সাক্ষরতার হার কিন্তু এখানে ইনক্লুড করা হয়। এবার
এবার যেটা রয়েছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতা হারগুলো আমরা দেখে নেব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 74.04% কিন্তু আমাদের সাক্ষরতার হার ভারতে, ঠিক আছে, টোটাল হোল ভারতের এটা, ঠিক আছে, সম্পূর্ণ ভারতে। এবং পুরুষদের ক্ষেত্রে এখানে কত হচ্ছে, পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 82.14%, মহিলাদের 65.46%, এবং পুরুষ এবং মহিলাদের পার্সেন্টেজের পার্থক্যটা কত, 16.8%। ওকে, এটা হচ্ছে তাদের ডিফারেন্স। এবার আমরা দেখব সাক্ষরতার হার বিশিষ্ট তিনটে রাজ্য। ফার্স্টে আমরা সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট তিনটে রাজ্যের মধ্যে প্রথম দেখব আমরা কেরালা। কেরালায় কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি, আমরা সকলে জানি কেরালায় সাক্ষরতার হার বেশি, বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম, যেটা আমরা দেখতেও পাচ্ছি 61.8%, আর কেরালায় কোথায় 94% সাক্ষরতার হার, তাই না? এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কিন্তু তোমাদের অপশানে কিন্তু এগুলো প্রশ্ন কেরালা দেবে না, কারণ হচ্ছে সবাই জানে কেরালায় সাক্ষরতার হার বেশি এবং বিহারে সবচেয়ে কম, দুটোই অপশানে দেবে না, দেবে হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ, দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এটা অপশানে, ঠিক আছে। তো কঠিন যদি জিজ্ঞাসা করা, খুব কঠিন যদি কোশ্চেন করে, তাহলে গোয়া আর রাজস্থান তোমাদের করবে, ঠিক আছে। কোশ্চেন কঠিন এইভাবে হয়, ঠিক আছে। অনেকে বলে কোশ্চেন কঠিন এসছে, আরে ভাই না পড়ে গেলে তো কঠিন লাগবে না, তো অবশ্যই এগুলো তোমাদের দেখে রাখতে হবে। সর্বোচ্চ সাক্ষরতার হার কেরালায় বেশি, অপশানে না থাকলে মিজোরাম রাইট অ্যান্সার হবে, মিজোরামও যদি অপশানে না থাকে গোয়া, তিনটের মধ্যে অবশ্যই থাকবে। সর্বনিম্ন সাক্ষরতার হার তিনটে, সব থেকে কম হচ্ছে আমাদের বিহারে, তারপর কম হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, তার থেকেও একটু কম হচ্ছে আমাদের রাজস্থান, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তার থেকে কম মানে কি, মানে বিহার থেকে একটু বেশি, ঠিক আছে, বিহার থেকে একটু বেশি অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশের থেকে একটু বেশি হচ্ছে আমাদের রাজস্থান, ঠিক আছে। আচ্ছা, পুরুষ সাক্ষরতার হার এবার আমরা দেখে নেব তিনটে রাজ্যে কোন কোন জায়গা। কেরালায় কিন্তু পুরুষ সাক্ষরতার হার সবচেয়ে বেশি, সাক্ষরতার হারও কেরালায় বেশি, আবার পুরুষ সাক্ষরতার হারও কেরালাতে বেশি। এবং এই যে আমাদের রয়েছে সর্বনিম্ন পুরুষ সাক্ষরতার হার, এটা কিন্তু বিহারেও কম, তাও সর্বনিম্ন সাক্ষরতার হার আমাদের কম কোথায়, বিহারে, আবার পুরুষের দিক থেকে বললেও বিহারে, ঠিক আছে। তো পুরুষটা তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারবে, মিজোরাম এবং গোয়া পরপর আমরা পড়ছে, এবং সর্বনিম্ন আমরা যদি বলি রাজ্যগুলো, তো এক্ষেত্রে আমাদের বিহার, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ পড়ছে, ঠিক আছে। এবার আমরা দেখব মহিলাদের যে সমস্ত আমাদের রাজ্যগুলো রয়েছে সাক্ষরতার হারে সবচেয়ে সর্বোচ্চ রয়েছে কেরালা। কেরালা আমরা আবার পাচ্ছি, মিজোরামও আমরা পাচ্ছি, গোয়া পাচ্ছি, তাই তো। তো এগুলো দেখে রাখতে হবে। সর্বনিম্ন বিহার পাচ্ছি, রাজস্থান পাচ্ছি, ঝাড়খণ্ড পাচ্ছি, তো এটাও ভালো হলো, মোটামুটি মুখস্থ করার দিক থেকে সুবিধা হবে। যাই হোক, পরবর্তী আমাদের রয়েছে সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। এবার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি আছে, আমরা দেখতে পাচ্ছি লাক্ষাদ্বীপ, যেখানে 91.8% কিন্তু সাক্ষরতার হার কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে। এবার সর্বনিম্ন সাক্ষরতার হার শতাংশ হিসাবে কোথায় বেশি রয়েছে, সর্বনিম্ন কোথায় রয়েছে, দাদরা নগর হাভেলি, যেখানে 76.2% কিন্তু সাক্ষরতার হার রয়েছে, ঠিক আছে। আর সাক্ষরতার কাদের উপর মানে এটা ক্যালকুলেট করা হয়, 7 বছরের উপর যে সমস্ত জনসংখ্যা রয়েছে তাদের কিন্তু সাক্ষরতার হার এটা কিন্তু ক্যালকুলেট করা হয়ে থাকে। পরীক্ষায় এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, কত বছর সর্বনিম্ন, 7 বছর। আচ্ছা, এখানে কি রয়েছে, সর্বাধিক যে মহিলা সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, লাক্ষাদ্বীপ, যেখানে 87.9% হয়ে যাচ্ছে। এবং সর্বনিম্ন সাক্ষরতার হার কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, দাদরানগর হাভেলি, যেখানে 64.3% কিন্তু সাক্ষরতার হার হচ্ছে দাদরানগর হাভেলি, যেটা কিন্তু ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। এবং সাক্ষরতার হার বিশিষ্ট জেলা সংখ্যায় আসবে এবার। তো এখান থেকে যত টাইপের কোশ্চেন হয় তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা এটা মানে কতটা কষ্ট করে এটা তোমাদের সাজিয়ে এনেছি, তো ঠিক আছে। তো এই ধরনের কন্টেন্ট যদি পাওয়ার মানে চাই তোমাদের, অবশ্যই ফ্রি অফ কস্ট আর কি, আমাদের কোনো কিছু আর কি এগুলো সব ফ্রি তোমাদের দেওয়া হচ্ছে, কোনো টেনশন নেই, ঠিক আছে। আমাদের কোনো ব্যাচের কোনো ইয়ে নেই, অনেকে বারবার জিজ্ঞাসা করছিল যে ব্যাচ আছে কিনা তোমাদের কোনো, স্যার, তো অবশ্যই আমাদের কোনো ব্যাচ নেই, আমাদের ব্যাচ হচ্ছে এটাই, এটা আমরা মানে ফ্রিতে দিচ্ছি বলে এটা মানে একদম ফালতু জিনিস তা নয়, ঠিক আছে। আমাদের চ্যানেলে যে কটা জিনিস দেওয়া হয়েছে এগুলো একটা ব্যাচে পড়ানো হয়ে থাকে ভাই, ঠিক আছে। তোমরা ফ্রি পাচ্ছ, এটা তোমাদের ভাগ্য ভালো, ঠিক আছে। আর আমরা ফ্রি দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করবো আরও বেশি পরিমাণে, ঠিক আছে। শুধু তোমাদের লাইক আর শেয়ার সাপোর্ট চাই। সাক্ষরতার হার বিশিষ্ট জেলা 2011 সালে আদমশুমারি অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট জেলা মিজোরামের সেরচিপ মিজোরামের, যেখানে সাক্ষরতার যে হার পার্সেন্টেজের কথা যদি আমরা বলি 98.23% আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের আলিরাজপুর, যেখানে ভারতের সবচেয়ে কম শিক্ষিত জেলা, ঠিক আছে। তো এই যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের বললাম, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এ কটা ছিল আমাদের আজকের থিওরি পার্ট, তাই তো। আর কটা তোমরা, আচ্ছা কোশ্চেন কি তোমাদের করাবো কিছু এমসিকিউ, আরে 10টা মতো করিয়ে দিই নাকি, চলো 10টা মতো এমসিকিউ করে নিই, বাকি যে কটা কোশ্চেন থাকবে সেগুলো তোমাদের পরের পার্টে প্রোভাইড করে দেবো, ফটাফট করে নেবো এমসিকিউ 10টা মতো করি, আর বাকিটা সেকেন্ড পার্টে প্রোভাইড করবো। তো চলো ফটাফট সকলে স্টার্ট হয়ে যাও।
এমসিকিউ আকারে রয়েছে, ফটাফট তোমরা উত্তর দেবে, ঠিক আছে, যারা পারবে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জেলার সংখ্যা কতগুলো ছিল? অপশান আছে তোমাদের কাছে, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তোমরা পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে। আমাদের রাইট অ্যান্সার হবে 640টি কিন্তু এখানে জেলার সংখ্যা ছিল 2011 আমাদের সেন্সাস অনুযায়ী। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন জেলার সংখ্যা সবথেকে বেশি, জনঘনত্ব সবথেকে বেশি? এক্ষেত্রে আমাদের বিহার আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ বিহার আমরা অপশানে পেয়ে গেছি, তাই না? চলো পরবর্তী আমরা পয়েন্টে দেখব কি, ভারতের জনসংখ্যা 2011 সাল অনুযায়ী ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় কোনটা রয়েছে? অবশ্যই আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্মের সংখ্যা সব থেকে বেশি রয়েছে এখনও পর্যন্ত আমাদের ভারতে, তাই না? চলো, যদি আমাদের ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই, আমাদের একটা ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের ভারত, সমস্ত ধর্মের মানুষ এখানে থাকে, ঠিক আছে? চলো পরবর্তী আমাদের পয়েন্ট রয়েছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কোথায় সব থেকে বেশি রয়েছে, মানে জনসংখ্যার ঘনত্বটা কত এখানে জিজ্ঞাসা করেছে। এটা 382 কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার, এখানে কিন্তু 382 জন বাস করে, এটা কিন্তু আমাদের জনঘনত্ব রয়েছে, যেটা কিন্তু 2011 সালে মানে তোমাদের জনসংখ্যা অনুযায়ী, তাই না? চলো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি, এটা কোথায় রয়েছে? অবশ্যই আমরা বিহার পাবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবো, তাই না? তো অবশ্যই এই দুটো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে। চলো পরবর্তী কোয়েশ্চেন কি আছে, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যে বৌদ্ধ জনসংখ্যা সব থেকে বেশি শতাংশ রয়েছে? শতাংশ জিজ্ঞাসা করেছে, তার মানে কি সিক্কিম। পরীক্ষায় বহুবার এসেছে এই কোয়েশ্চেনটা, অনেকে কিন্তু এটা পারেনি। সিক্কিমে কিন্তু বৌদ্ধ ধর্মের জনসংখ্যা কিন্তু সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে? শতাংশ কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, পার্সেন্টেজ। পরবর্তী পয়েন্ট রয়েছে 2011 সালে আদমশুমারি সেন্সাস অনুসারে ভারতের সাক্ষরতার হার কত পার্সেন্ট রয়েছে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 74.04% কিন্তু আমাদের সাক্ষরতার হার রয়েছে আমাদের ভারতে। আর সব থেকে বেশি সাক্ষরতার হার বেশি কেরালায়, সব থেকে কম বিহারে। আর এখানে যে কোয়েশ্চেনগুলো তোমাদের নতুন লাগছে সেগুলো ভেবো না যে সেগুলো মানে নতুন চলে আসলো, ঠিক আছে? সেগুলো তোমাদের ওখানে কভার করানো হয়নি, কিন্তু পরীক্ষায় এসেছে, তাই আমরা এখানে কিন্তু কভার করছি, ঠিক আছে? আগামীকাল তোমাদের অনেক প্রশ্ন পাবে এমসিকিউ আকারে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কত বছরে একবার আমাদের যে জনসংখ্যা শুমারি বা আদমশুমারি এটা কিন্তু করা হয়, যেটা কিন্তু 10 বছর পর পর কিন্তু করা হয়ে থাকে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? আমরা অপশান পাচ্ছি কোনটা? আচ্ছা এখানে কি রয়েছে? সব থেকে কম রয়েছে, আচ্ছা কম রয়েছে তো নাগাল্যান্ড। এখানে কি রয়েছে? সব থেকে কম রয়েছে, তো কম রয়েছে আমাদের কোথায়? সিকিমে রয়েছে। সিকিমে আমাদের সব থেকে জনসংখ্যা কম রয়েছে, বেশি রয়েছে আমাদের উত্তরপ্রদেশে। পরবর্তী আমাদের রয়েছে নিচের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার 2011 সালের আদমশুমারি অনুসারে ঋণাত্মক? ঋণাত্মক মানে কি? নেগেটিভ। নেগেটিভ কোথায় হয়েছে? একমাত্র একটাই রাজ্য নাগাল্যান্ডে হয়েছে ভাই, তাই না? চলো পরবর্তী পয়েন্ট কি আছে, যেটা কিন্তু 0.58%-এর কাছাকাছি, ঠিক আছে? পরবর্তী রয়েছে 2011 সালে জনসংখ্যা অনুসারে ভারতের সব থেকে বেশি দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে হয়েছে? মেঘালয়তে হয়েছে ভাই। মেঘালয় এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে, যেখানে 27%-এর কাছাকাছি হয়েছে, ঠিক আছে? তো আজকে আমাদের এই কটা কোশ্চেন ছিল, এই কটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে একটা লাইক প্লিজ অবশ্যই তোমরা করে দেবে, মানে প্রচণ্ড মানে তোমাদের কষ্ট করে তোমাদের এই ক্লাসটা তৈরি করা, ঠিক আছে? কমেন্টে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা। যদি এই ধরনের ক্লাস তোমরা পেতে চাও, তোমরা শুধু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে আমাদের এই টপিক চাই, ব্যাস একটা সপ্তাহ ওয়েট করবে, সম্পূর্ণ কমপ্লিট টপিক তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? কোনো টেনশন নেই। আর যাদের যা পিডিএফ দরকার অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। আর তোমরা যারা বলছিলে অবশ্যই তোমরা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু রিলিজ করে দিলাম আজকে থেকে। তোমরা যারা যারা নেবে ₹15 অর্থাৎ 15 টাকা পে করে তোমরা সম্পূর্ণ জানুয়ারি মাসের পিডিএফ কালেক্ট করতে পারবে। এখানে কিন্তু কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু তোমাদের এক মাস জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট এখানে রয়েছে, যেটা তোমরা 15 টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে। এইভাবে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এবং যাদের 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হবে, তারা 80 টাকা পে করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বাই করে নিতে পারো। এবং যারা এনটিপিসি প্রয়োজন যাদের, তারা কিন্তু তোমরা 99 রুপিস পে করে তোমরা সম্পূর্ণ এনটিপিসি 5000 প্লাস জিকে কোয়েশ্চেন তোমরা সেটা বাই করে নিতে পারো, ঠিক আছে? যার যা দরকার হবে অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এসএসসি জিডি এক্সাম চলছে, এসএসসি জিডি যাদের লাস্ট এক্সাম রয়েছে, এবং তোমরা যদি 2025 সালের জন্য, 25 নয় এটাই তো 25 চলছে, 2026-এর জন্য যদি তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে তোমরা এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনটা ওটা ক্রয় করে নিতে পারো 50 টাকা দিয়ে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ বাই করতে চাইলে, ঠিক আছে? তো চলো পরবর্তী কন্টেন্ট নিয়ে আসছি। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবলের স্পেশাল ক্লাস চলছে, সামনেই তোমাদের এক্সাম রয়েছে, বেশি দেরি নেই। অবশ্যই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে? অলরেডি একটা ক্লাস দেওয়া হয়েছে, পরপর ক্লাসগুলো এখানে চলে আসতে থাকবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হওনি, অবশ্যই তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে,
অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, কেমন লাগলো আজকে ক্লাসটা অবশ্যই তোমরা ফিডব্যাক দিতে ভুলো না। তো চলো পরবর্তী আমরা নেক্সট আমাদের পার্ট 2 নিয়ে আসছি এর এমসিকিউ ফরম্যাট, ঠিক আছে? ধন্যবাদ।